আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, তো দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 12টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 12 = 12। কয়ের দেখা হচ্ছে সাধারণত মাটি থেকে 6 ফুট 4 ফুট 8 ফুট পর্যন্ত উচ্চতায় ত্রিকোণ চিত্রণটি বিস্তৃত হয়। তো সাধারণত মাটি থেকে এখানে সঠিক উত্তর কী হবে? 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। এরপর ক্ষয়ের দেখা প্রশ্ন, মাঘ মাসে নিম সিম করলা মিঠা। তো মাঘ মাসে সিম মিঠা। কয়ের দেখা প্রশ্ন, অনুসর্গের প্রচলিত অপর একটি নাম হলো উপসর্গ, কারক না পরসর্গ। তো অনুসর্গের প্রচলিত অপর একটি নাম হচ্ছে পরসর্গ। এরপর ঘয়ের দাগে বিভক্তি যুক্ত হয় শব্দের শেষে, শব্দের মাঝে, শব্দের আগে না শব্দের পূর্বে। তো বিভক্তি যুক্ত হয় শব্দের শেষে। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে এই প্রশ্নদের পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখানে তোমরা পিডিএফ আর ভিডিও পাশাপাশি পাবে এবং পিডিএফগুলো ফোনে ডাউনলোড করে নিতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে অঙ্গর দাগে বা বাঁচলেম এ কথা বলেছিল বর্ষা, পিঁপড়ে, বাঘ না বৃষ্টি। তো এই কথা বলেছিল কে? পিঁপড়ে। টয়ের দাগে হচ্ছে নাম অনুসর্গ 3 প্রকার, 2 প্রকার, 4 প্রকার না 1 প্রকার। তো নাম অনুসর্গ হচ্ছে 3 প্রকার। 6 দাগে বাবদ শব্দটি কোন শ্রেণীর অনুসর্গ? সংস্কৃত, বাংলা, দেশি না বিদেশি। তো বাবদ এটা হচ্ছে বিদেশি অনুসর্গ। বর্গীয় জ দাগে সঠিক পংক্তিটি চিহ্নিত করো। চিরকালই একই লেখা, চিরকালই একই লেখা দেওয়া আছে এখানে। এরপর দেওয়া আছে চিরকাল একই লেখা, চিরকাল একই খেলা, চিরকাল একই কাজ। এখানে সঠিক উত্তর হবে চিরকাল একই খেলা, এটা হবে সঠিক। এরপর দেখো বর্গীয় ঝয়ের দেখো প্রশ্ন, নাকের ড্যাক ড্যাশ নরুন পেলাম টাক ডুমা ডুম ডুম। শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে অপশান দেওয়া আছে বদলে, বনাম, বরাবর, বাদে। তো কী হবে? নাকের বদলে নরুন পেলাম। পরেরটা হচ্ছে বিদেশি অনুসর্গটি হলো বদলে, বই না বিনা। তো এখানে বিদেশি অনুসর্গ হচ্ছে বদলে। টয়ের দেখা হচ্ছে সংস্কৃত অনুসর্গটি হচ্ছে সমীপ, বই না বিনা। সংস্কৃত অনুসর্গ হচ্ছে সমীপ। টয়ের দেখা অনুসর্গ বসে শব্দের আগে, পড়ে না মাঝে। তো অনুসর্গ বসে শব্দের পরে। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দেওয়া। এখানেও 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 12 = 12। পরের থেকে ফাঁকি পাঠ্যাংশে উল্লিখিত নদীটির নাম কি? তো ফাঁকি পাঠ্যাংশে উল্লিখিত নদীটির নাম কাঠজড়ি। এরপর ক্ষয়ের থেকে এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? তো লেখক হুড্রুর দিকে যাচ্ছিলেন। কয়ের থেকে ছোট বাঘের বাসা বদলে এখন কোথায় থাকে? বাঘ কবিতা অনুসরণে লেখো। তো ছোট বাঘেরা বাসা বদলে এখন সজনে খোলায় থাকে। ঠিক আছে। ঘরের দেখে পৃথিবী তোমার হবে কথাটি কে বলেছিল? এখানে উত্তর লিখবে কথাটি বলেছিল ঘাসের পাতা। উমর দাগে কী কারণে আম গাছ 2 হাত ভেতরের দিকে সরিয়ে পোঁতা হয়েছিল? তো গাছে আম পাকলে পাঁচিলের কাছে যাওয়ার জন্য গাছে আম পাকলে পাঁচিলের কাছে হওয়ার জন্য পাড়ার ছেলেরা সব পেরে নিয়ে যাবে। সেই নিয়ে কথকের সাথে ছেলের ঝগড়ার ফলে 2 হাত ভেতরে দিকে আম গাছ পোঁতা হয়েছিল, অর্থাৎ পাঁচিল থেকে 2 হাত ভেতরের দিকে পোঁতা হয়েছিল। তার কারণ হচ্ছে আম পাকলে আমের ডালগুলো কি পাঁচিলের ওই পারে চলে যাবে এবং ছেলেগুলো সেই আম ছিঁড়ে নেবে আর কি, তার জন্যই। চয়ের দেখা হচ্ছে ওপারের লোক কেন এ বাড়িতে আসে? তো ওপারের লোক হাটে কেনাবেচা করতে এ বাড়িতে আসে। মরশুমের দিনের রচনাংশে পাওয়া গিয়েছে এমন কয়েকটি পেশা বা জীবিকার নাম লেখো। তো মরশুমের দিনের রচনাংশে পাওয়া গিয়েছে এমন কয়েকটি পেশা বা জীবিকার নাম হলো কন্ডাক্টর, ক্লিনার, হাকিম, বাসের ড্রাইভার, এগুলো। ওকে, ইত্যাদি। বর্গীয় জ দাগে কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টিতে থাকে। ভয়ের দাগে কি এক চোখ বুঝে ফ্যাঁচ করে বিশ্রী রকম হাসতে লাগলো? উত্তর লিখবে বেড়াল এক চোখ বুঝে ফ্যাঁচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। এবং এগুলো দেখা প্রশ্ন, অমিয় চক্রবর্তীর একটি কবিতার বইয়ের নাম লেখো। তো অমিয় চক্রবর্তীর একটি কবিতার বইয়ের নাম পারাপার। এরপর হচ্ছে টয়ের দাগে কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত। এখানে উত্তর লিখবে হিজি বীজকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত। এরপর ঠয়ের দাগে বসুধরা ব্রত কোন ঋতুতে পালন করা হয়? তো বসুধরা ব্রত গ্রীষ্ম ঋতুতে পালন করা হয়। এরপর 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে 3, 6, 18 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে বাঘ কবিতাটির 8 লাইন মুখস্থ লেখো।
তো দেখো বাঘ কবিতাটি কার লেখা? নবনীতা দেবসেনের লেখা, ঠিক আছে। তো বাঘ নবনীতা দেবসেন। তো বাঘ যে কবিতাটি তোমাদের বইতে রয়েছে সেটা কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে। তো দেখো, এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের পাখির আলয় বাসায়, তার মনে মনে জমেছে কেবল রাগ, কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা। মা বাবা তার বেছেছেন এই বন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া, ধরবে বাকি খাবে বাকি, কোন ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা, ঠিক আছে। কোন ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা। তো এখান থেকে আমরা 8 লাইন লিখলাম, তোমরা পুরোটা কিন্তু পুরো কবিতাটা মুখস্থ করে রাখবে। তো এর পরের প্রশ্ন হচ্ছে ক্ষয়ের দাগে, হাট কবিতায় গ্রাম্য হাটের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তো দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10-12টি গ্রামের মধ্যে একটি হাট রয়েছে। সেখানে সন্ধ্যায় কেউ প্রদীপও জ্বালে না, সকালে কেউ ঝাঁট দিয়ে পরিষ্কার করে না। সারাদিনের কেনাবেচা শেষ করে বিকেলে সব ব্যাপারীরা ঘরে ফিরে যায়। ক্লান্ত কাকের ডানা, নদীর হাওয়া, বাঁশবাগানের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ অন্ধকার রাতের নীরবতাকে আরও প্রকট করে তোলে। অথচ এই হাটই দিনের বেলায় সরগরম হয়ে থাকে। কত যে ক্রেতা ও বিক্রেতা নিত্য হাটে যাতায়াত করে তার হিসাব নেই। ঠিক এমনই মানুষের জীবন। গয়ের দাগে পিঁপড়ে কবিতায় কবির কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। তো যে জীব যত ছোটই হোক না কেন, এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে। সকলে মিলে পারস্পরিক ভালোবাসার বাঁধনে আনন্দের মাধ্যমে বেঁচে থাকায় কাম্য। তাই কবিতার মূল সুরই হলো সকলকে আপন করে নিয়ে সুখে ও শান্তিতে দিন অতিবাহিত করা। ঘয়ের দাগে উধো আর বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। তো উধো আর বুধো হলো দুই ভাই, আর তারা দেখতেও হুবহু এক। তারা দুজনে থাকে গাছের পুকুরে। উধো হলো হুকোওয়ালা আর বুধো হচ্ছে পোটলাওয়ালা। তারা দুজনেই হুকো আর পোটলা নিয়ে পরস্পর মারামারি করে, আবার পরক্ষণেই কোলাকুলি করে কোষ মেজাজে গাছের পুকুরে ঢুকে যায়। এরপর দেখো উমর দাগে লেগে যা নারদ নারদ, একথা কে বলেছে, এরপর যে ঘটনা ঘটেছে তা লেখো। তো দেখো এখানে একথা বলেছে কাক, এরপর কি ঘটনা ঘটেছে না, এরপর মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপাতে থাকে, আর বুধো ছটপট করে তাকে হাত বোলায়। উধো কান্না শুরু করে, ওরে ভাই উধোরে, তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে থাকে, ওরে হায় হায় আমাদের বুধোর কি হলো রে। তারপর দুজনে উঠে খানিক গলা জড়িয়ে ধরে কেঁদে কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের পুকুরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। টয়ের দেখে সাঁওতালি দেওয়াল চিত্র কীভাবে তৈরি করা হয় তা লেখন। তো সাঁওতালি দেওয়াল চিত্রে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ সবই থাকে। চতুষ্কোণের ভিতরে চতুষ্কোণ অথবা ত্রিভুজের ভিতরে ত্রিভুজ বসিয়ে সাধারণত নকশা করা হয়। ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদিটিকে কালো রং করে তার সমান্তরালে বৃহৎ খানিক চওড়া একটি গেরুয়া রেখা টানা হয়। আবার তার উপরে সামান্য ছাড় দিয়ে আরেকটি সমান্তরাল কালো রেখা টানা হয়। এর উপরে সাদা, আকাশি, গেরুয়া ও হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজ পাশাপাশি বসিয়ে দেওয়াল ভরিয়ে তোলা হয়। সাধারণত এভাবেই মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় ত্রিকোণটি বিস্তৃত হয়। ওকে, চিত্রণটি বিস্তৃত হয় বা ছবিটি বিস্তৃত হয়। 6 দেখা হচ্ছে ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। ধান কাটার পরের দৃশ্য বর্ণনা করো। তো দেখো, মরশুমের দিনে গদ্যাংশে ধান কাটার পর মাঠে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে মাটির শুকনো ও কঙ্কালসার চেহারা। আলগুলি বুকের পাঁজরের মতো হয়ে যায়। সূর্যের দিকে তাকানো যায় না। বেলা বাড়তেই মাটি গরম হয়ে যায়। মাঠের চাষিরা তাড়াতাড়ি বাড়ি চলে আসে। পুকুর, খাল, বিল, নদী সব শুকিয়ে যায়। কোথাও জল থাকে না। গাছের পাতা শুকিয়ে যায়। আগুনের ঝলকায় শুধু চারিদিক করুণ দৃশ্য। ঠিক, আগুনের ঝলকায় শুধু চারিদিকে করুণ দৃশ্য। বরিগজ দাগে ফাঁকি গল্পে আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। তো আম গাছটি গোপালবাবুর বাড়ির চেনার একটা নিশানা হয়ে উঠেছিল। যখন গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করত, তখন তিনি তাদের বলতেন কাঠজড়ি নদীর ধারে পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে পাঁচিলের মধ্যে আম গাছ থাকা বাড়িটাই তার বাড়ি। এরপর হচ্ছে 4 নম্বর দাগে কম বেশি 100টি শব্দের অনুচ্ছেদ রচনা করতে হবে, যে কোনো একটি। 4 × 1 = 1। কয়ের দাগে স্বামী বিবেকানন্দ। এরপর হচ্ছে শরৎচন্দ্র বা শরৎকাল বা উৎসব মুখর শরৎ বিদ্যাসাগর। আর হচ্ছে বিদ্যালয়ে 15ই আগস্ট। তো
এগুলোর মধ্যে যে কোনো একটি অনুচ্ছেদ লিখতে হবে। তো দেখো আমরা প্রথমে স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি রচনা লিখছি। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়ার নাম ছিল বিদেশ্বর, আর সবাই তাকে ডাকত বিলে নামে। বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী, সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণ দেবের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন এবং 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত, ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে আজও। 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন, অর্থাৎ মারা যান আর কি। এর সঙ্গে আমরা শরৎকাল সম্পর্কে একটি রচনাও লিখছি, তোমরা যে কোনো একটি পরীক্ষায় লিখবে। দেখো প্রথমে আমরা ভূমিকা লিখছি। বর্ষার শেষে আকাশের বুক থেকে কালো মেঘ বিদায় নেয়, তখন নীল আকাশের বুকে শরতের সাদা মেঘ ভেসে বেড়ায়। এই শরৎকালে আকাশ নীল, গাছপালা সবুজ থাকে। ঋতুচক্রের মধ্যে তৃতীয় ঋতু হচ্ছে শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎকাল। প্রাকৃতিক সৌন্দর্য। শরতে প্রকৃতি এক অপরূপ রূপ ধারণ করে। শরৎকালে নদী, নালা, পুকুর জল ভারে টলমল করে। জলাশয়ে বিচিত্র ফুলের সমারোহ। এখানে সেখানে কাশফুলের গুচ্ছ। সবুজ ধান ক্ষেতের বুকে বাতাস ঢেউ তুলে যায়। ঘন নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা। ভরা নদীর বুকে দেখা যায় পালতোলা নৌকা। শরৎকালে জ্যোৎস্না রাত্রি এক অপরূপ রূপ ধারণ করে। এরপর দেখো আমরা লিখছি উৎসব। শরৎকাল উৎসব আর কি। ওকে, শরৎকাল এর মূল আকর্ষণ দুর্গোৎসব বা দুর্গাপূজা, যা বাঙালির প্রধান উৎসব। তাই দুর্গাপূজাকে শারদীয় উৎসব বলা হয়। দুর্গা মায়ের আগমনের জন্য বাঙালি অপেক্ষা করে সারা বছর ধরে। সেই অপেক্ষার প্রহর কাটিয়ে দুর্গা মা নিয়ে আসেন আনন্দ বাংলার ঘরে ঘরে। আকাশে বাতাসে মুখরিত হয় বাংলা মায়ের আগমনের ধ্বনি। উৎসবের আনন্দে বাঙালি হয় মাতোয়ারা। স্কুলের ছুটি হলে ছোটদের মধ্যে আনন্দের সীমা থাকে না। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ছাড়াও লক্ষ্মী পূজা, কালী পূজা এই শরৎকালেই উদযাপিত হয়। এরপর উপসংহার লিখছি। এরপর শরতের বিদায়ের পালা। যে শরতের আগমনে স্থলে জলে আর গগনে গগনে মধুর লগনের বাঁশি বেজেছিল। বিদায় বেলায় শরৎ মানুষের মনে বেদনার স্মৃতি, হৃদয়ে করুণ মূর্ছনা রেখে বিদায় নেয়। বাতাসে হিমেল স্পর্শ অনুভূত হয়। ঠিক আছে, তো এইভাবে লিখলাম আমরা শরৎকাল সম্পর্কে এই রচনাটি। এরপর দেখো বিদ্যাসাগর সম্পর্কে আমরা একটা রচনা লিখছি। 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মা ছিলেন অসামান্য ব্যক্তিত্বময়ী নারী ভগবতী দেবী ও পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রের প্রথম শিক্ষা জীবন শুরু হয় গ্রামের পাঠশালায়। 9 বছর বয়সে ভর্তি হলেন কলকাতার সংস্কৃত কলেজে। মাত্র 12 বছর বয়সে সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, বেদান্ত, স্মৃতি, অলঙ্কার ইত্যাদি নানা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। মাত্র 21 বছর বয়সে পাঠ্যজীবন শেষ করে ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত বিভাগে অধ্যাপনার মধ্য দিয়ে বিদ্যাসাগর তার কর্মজীবন শুরু করেন। ওকে, পরবর্তীকালে আপন কর্মদক্ষতায় উক্ত কলেজে অধ্যক্ষ পদ গ্রহণ করেছিলেন। এইভাবে আমরা বিদ্যাসাগর সম্পর্কে লিখলাম। তারপর দেখো আরও কিছু আমরা লিখছি এখানে বিদ্যাসাগর সম্পর্কে। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের কাজে শ্রেষ্ঠ কীর্তি হলো বিধবা বিবাহ প্রচলন। তিনি হলেন বাংলা গদ্যের জনক। তার শ্রেষ্ঠ রচনা শকুন্তলা ও সীতার বনবাস। অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বেতাল পঞ্চবিংশতি ও ভ্রান্তবিলাস। স্বরচিত আত্মজীবনী খণ্ডিত হলেও এটা তার স্মরণীয় সৃষ্টি। শিশুদের জন্য লিখেছেন অনেক গ্রন্থ, যেমন বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা ইত্যাদি। ওকে, এইগুলো। এরপর 1892 খ্রিস্টাব্দে 29 জুলাই তিনি চিরবিদায় নেন, অর্থাৎ এই পৃথিবী থেকে চলে যান বা মারা যান। তো নেক্সট দেখো 5 নম্বরে পত্র রচনা করতে হবে তোমাদের। 4x1 যে কোনো একটা করতে হবে এখান থেকে।
প্রশ্নের মান 4 নম্বর। প্রথমে দেওয়া আছে তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি লিখুন। তো কীভাবে লিখবে? এখানে প্রথমে নিজের নাম এবং ঠিকানাটা লিখবে ডান দিকে, খাতার ডান দিকে উপরে। তারপর নিজের প্রিয় বন্ধু লিখে নিজের বন্ধুর নামটা লিখবে। পত্রের শুরুতেই তোমার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং তোমার পরিবারের প্রতি আমার রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আগামী এখানে নিজের যে জন্মদিনের তারিখ সেটা দেবে, ঠিক আছে। এখানে আমরা দিয়েছি 10 মে আমার জন্মদিন। ওই দিন সন্ধ্যায় আমাদের বাড়িতে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে তোমাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, আমার অন্যান্য বন্ধুরাও উপস্থিত থাকবে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করব, তোমার অপেক্ষায় থাকবো। তো এরকম করে সংক্ষেপে আমরা লিখলাম। তারপর ইতি তোমার বন্ধু লিখে এখানে নিজের নামটা লিখবে, ঠিক আছে। শুধুমাত্র প্রথম যে নাম সেটা লিখবে, এখানে পদবি দেওয়ার দরকার নেই। এরপর এখানে নিজের বন্ধুর নাম এবং বন্ধুর পুরো ঠিকানাটা এখানে বাঁ দিকে লিখবে, ঠিক আছে। এইভাবে কিন্তু এই পত্রটিকে লিখতে হবে। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে উপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকা হলে শিক্ষিকা তার কাছে তোমাকে একটি পত্র রচনা করতে হবে। প্রশ্নের মান এখানে 4 নম্বর থাকবে। দেখো কীভাবে লিখবে, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আর শিক্ষিকা হলে লিখবে শিক্ষিকা মহাশয়া। এরপর নিজের বিদ্যালয়ের পুরো নামটা লিখবে এবং বিদ্যালয়ের যে ঠিকানা অর্থাৎ বিদ্যালয়টা যেখানে অবস্থিত সেখানকার ঠিকানা লিখবে এবং তারপর তারিখ লিখবে। বিষয়টা কি না, অনুপস্থিতির জন্য ছুটির আবেদন, এই বিষয়ে আমরা পত্রটিকে লিখছি। তো মহাশয় বা মহাশয়া, শিক্ষিকা হলে লিখবে মহাশয়া আর শিক্ষক হলে লিখবে মহাশয়। ওকে। বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র, ঠিক আছে। আমি এখানে আমরা একটা ডেট দিয়েছি, ঠিক আছে। এই ডেট থেকে এই ডেট পর্যন্ত অসুস্থ, তোমরা নিজের মতো করে ডেটটা কিন্তু চেঞ্জ করে দেবে। অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। অতএব মহাশয়ের নিকট আমার বিনীত আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে উক্ত 5 দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। তো এরকম করে সংক্ষেপে আমরা লিখলাম। এরপর বিনীত আপনার একান্ত অনগত ছাত্র, নিজের নামটা এখানটায় পুরো নামটা লিখবে, শ্রেণী লিখবে 7ম, রোল নাম্বার লিখবে এবং সেকশন থাকলে সেকশন লিখবে। আর এখানে বাঁ দিকে নিজের ঠিকানাটা পুরো এখানে লিখবে, ঠিক আছে, বাঁ দিকে। তো এইভাবে এই পত্রটিকে লিখতে হবে। তো আজকে আমরা ক্লাস 6-এর তোমাদের 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ওকে। আর যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এর পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেড কোর্সের মধ্যে এর প্রশ্নোত্তরের পিডিএফগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানে ভিডিও আর পিডিএফ একসাথে দেওয়া থাকবে। তো চ্যানেলটিকে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।